আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এবিসি লার্নিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, যেটি আমাদের স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ 6টি পদক্ষেপ নিয়ে। কথা হচ্ছে যে হায়ার স্টাডিজ বা বাইরে বা অ্যাব্রোডে গিয়ে আপনি উচ্চশিক্ষা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু পদক্ষেপ মেনে বা কিছু স্টেপস আছে, এগুলো পার হয়ে আপনাকে এই উচ্চশিক্ষার কনফার্ম করতে হবে। তো সেই পদক্ষেপগুলো আসলে কি? আর এই পদক্ষেপগুলো এরকম যে আপনি যদি এগুলো মেনে না চলেন, তাহলে আপনার উচ্চশিক্ষায় যাওয়া অসম্ভব, বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কিছুই ঠিকভাবে নিতে পারবেন না। তো চলুন যাই, আমরা প্রথম থেকে একটু সাধারণভাবে আলোচনা করার চেষ্টা করি। আসলে বিদেশে যাওয়ার জন্য পড়াশোনার ক্ষেত্রে বা উচ্চশিক্ষা অর্জন করার জন্য আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন। আমি প্রথমেই যেই বিষয়টা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রিসার্চ অ্যান্ড প্ল্যানিং। রিসার্চ অ্যান্ড প্ল্যানিংটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনি বাইরে পড়াশোনা করতে যাবেন, এজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে যে আপনাকে একটা প্ল্যান করতে হবে। আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে যেতে চান, অথবা আপনি কোন মহাদেশে যেতে চান, কোন ধরনের ইউনিভার্সিটি যেতে চান, অথবা আপনার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি কি আপনার ব্যাকগ্রাউন্ডে আবেদন করতে চান, নাকি আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে অন্য কোথাও আবেদন করতে চান। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনি ইউনিভার্সিটির কোথায়, কোন ইউনিভার্সিটিগুলো কখন আপনার এই শুরু করবে, এই বিস্তারিত বিষয়গুলো আপনাকে অন্তত পক্ষে এই প্রোগ্রামগুলো সম্পর্কে আপনার ইন্টারেস্ট আছে, এটা আপনাকে অ্যাটলিস্ট 1 ইয়ার অ্যাডভান্স আপনাকে রিসার্চ করা শুরু করতে হবে। আপনার যে রিসার্চটা, এটা অ্যাটলিস্ট আপনি যখন যেতে চান তার 1 বছর আগে এই প্ল্যানিংটা, এই রিসার্চটা আপনার করে ফেলতে হবে। আমি যেটা বলছি 1 ইয়ার, 1 ইয়ার আগে যদি আপনি প্ল্যানিং এবং এই রিসার্চটা করতে না পারেন, তাহলে আপনার এই যে বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে পড়বেন। এজন্য 1 ইয়ার অ্যাটলিস্ট আপনাকে এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপরে আমরা যদি যাই দ্বিতীয় যে পদক্ষেপ, সেটাতে আমরা যদি দেখি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড। তো ইউনিভার্সিটিগুলোতে, বাইরের ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনি যখন ইচ্ছা তখন কিন্তু আবেদন করতে পারবেন না। আমাদের চাকরির যেমন সার্কুলার হয়, বাইরের বিশ্ববিদ্যালয়গুলো আপনার ভর্তির ক্ষেত্রে সেরকম একটা সার্কুলার দেয়। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা মাথায় রাখতে হবে। তো নর্মালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য যে সমস্ত ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছাত্রদেরকে যারা গ্রহণ করে বা স্কলারশিপ দেয় বা ভর্তি নেয়, তাদের এই যে ইউনিভার্সিটিগুলো ইউজুয়ালি স্টার্টস অ্যারাউন্ড আগস্ট অর সেপ্টেম্বর, ঠিক আছে? আগস্ট অথবা সেপ্টেম্বরের, এটা আবার ওই বছরের না, বরং প্রিভিয়াস ইয়ার, যে বছর অ্যাডমিশনটা নিবে সেই বছরের আগস্ট অথবা সেপ্টেম্বরেই আপনাকে এই আবেদনটা করে ফেলতে হবে। যেমন ধরেন 2000, এখন 2023 সাল চলছে, ঠিক না? তো আপনাকে আগস্ট এবং সেপ্টেম্বরে, সামনে আগস্ট এবং সেপ্টেম্বরে এর পরের বছর অর্থাৎ 2024 সালে যদি আপনি বাইরে যেতে চান, তাহলে আপনাকে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা খেয়াল রাখতে হবে। ধরেন যে কিছু ইউনিভার্সিটি সার্কুলার দেবে আগস্ট এবং সেপ্টেম্বর মাস 2023-এ। তো 2023-এ যখন সার্কুলার দিবে আগস্ট এবং সেপ্টেম্বরে, তখন কিন্তু আপনাকে 24 সালের জন্য 2023 সালের আগস্ট সেপ্টেম্বরে এই অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শুরু হবে। সুতরাং আপনাকে এই বিষয়টা, যে রিসার্চ করতে হবে বললাম, এই রিসার্চের মাধ্যমে আগেই জেনে নিতে হবে, বা প্রতিষ্ঠান ভেদে বা ইউনিভার্সিটি অনুযায়ী বা দেশ কেন্দ্রিক আসলে এই জিনিসটা ভ্যারি করে, ঠিক আছে? তো সিজনগুলো ভ্যারি করে আর কি। তারপরে জিনিসটা গ্যাদার রিকোয়ার্ড ডকুমেন্টস, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন যে আপনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন, তো আপনাকে তো কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। এই ডকুমেন্টসগুলো যদি আপনি আগে থেকে রেডি না রাখেন, প্রস্তুত না রাখেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি পিছিয়ে পড়বেন। কারণ বাংলাদেশের অবস্থা তো আরও করুন, অনেক সময় দেখা যায় যে আমাদের এই ডকুমেন্টসগুলো রেডি করতে অনেক সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো রেডি করতে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয়। সেগুলোর ক্ষেত্রে আপনি যদি এই যে ডকুমেন্টসগুলো আছে, এটা যদি গ্যাদার করতে না পারেন, একসাথে করতে না পারেন আগেই, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। তো
প্রিপেয়ার ইউর অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালস, অ্যাপ্লিকেশনের যে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো আপনার রেডি করতে হবে। কি কি থাকতে হবে? ইনক্লুডিং ট্রান্সক্রিপ্টস। আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি অনার্স মাস্টার শেষ করেছেন কিন্তু আপনি ট্রান্সক্রিপ্টটা ইউনিভার্সিটি থেকে নেন নাই, কারণ আপনার প্রয়োজন পড়েনি, আপনি চাকরির জন্য কোথাও ইন্টারভিউ দিতে যাননি বা অন্য কোথাও আবেদন করেননি। আমরা দেখি যে অনেকে অনেক বছর পরে গিয়ে আবার ওই সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টগুলো নেয়। সুতরাং আপনি যদি আবেদন করতে চান, বাইরে উচ্চশিক্ষায় যেতে চান, তাহলে কিন্তু আপনাকে এই আগেই এই ডকুমেন্টসগুলো গ্যাদার করতে হবে, নিয়ে নিতে হবে। তারপর লেটার্স অফ রিকমেন্ডেশন, আপনাকে রিকমেন্ডেশন লেটার আগেই সংগ্রহ করতে হবে। রিকমেন্ডেশন লেটার কার কাছ থেকে নেবেন? আপনার প্রফেসর যে আছে তার কাছ থেকে নিতে পারেন, আপনি ইউনিভার্সিটির কোন টিচারের কাছ থেকে নিতে পারেন, অথবা আপনার ওইরকম একাডেমিশিয়ানের কাছ থেকে নেবেন। তো এই জন্য আগেই লেটার্স অফ রিকমেন্ডেশনটা আপনার রেডি রাখতে হবে। তারপরে পার্সোনাল স্টেটসমেন্ট, যেটাকে পার্সোনাল স্টেটসমেন্ট আপনাকে লিখতে হবে। তারপরে আপনার এসে যদি থাকে অ্যান্ড এডিশনাল ডকুমেন্টস, ইউনিভার্সিটি যদি আরও কিছু নির্দিষ্ট কিছু আপনার রিকোয়ারমেন্ট দেয় যে আপনার অমুক পাবলিকেশন লাগবে বা এই জিনিসটা লাগবে, স্পেসিফিক যদি উল্লেখ থাকে, তাহলে আপনার সেগুলো সংগ্রহ করতে হবে। ঠিক আছে? তো এর মধ্যে আমি একটা জিনিস মাঝখানে বলে নিই, সেটা হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্টটা আপনি যেহেতু বাইরে উচ্চশিক্ষা করতে যাবেন, উচ্চশিক্ষায় যাবেন, আপনার কিন্তু এই পাসপোর্টটা অবশ্যই আগেই সংগ্রহ করতে হবে বা আপনার পাসপোর্টটা করে ফেলতে হবে। পাসপোর্ট না করলে যেটা হবে, আমি পরবর্তী যখন আসবো যে আইএলটিএস দেওয়ার ক্ষেত্রে বা অন্যগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না, পাসপোর্ট আপনার লাগবেই। সুতরাং যাদের পাসপোর্ট নাই, পাসপোর্টটা আগে রেডি করে ফেলতে হবে। তো রিকোয়ার্ড যে অন্যান্য ডকুমেন্ট এগুলো তো করবেনই। তারপরে যদি আমরা যাই, এরপরের যে স্টেপ বা পদক্ষেপ, সেটা হচ্ছে সাবমিটিং অ্যাপ্লিকেশনস। এখন আপনার একটা ইউনিভার্সিটি আপনার অ্যাডমিশনের জন্য সার্কুলার দিল বা তারা যে অ্যাপ্লিকেশন ওপেন করলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বা আপনাদের জন্য, কিন্তু আপনি হচ্ছে ওই যে একটা ডেডলাইন তো থাকে, ঠিক না? তো এই ডেডলাইনটার মধ্যে অবশ্যই নির্দিষ্ট ডেডলাইন থাকে, এই ডেডলাইনের মধ্যে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। আমাদের অনেকে আছে মানে একটু অলসতা করে দেখা যায় যে একবারে শেষ মুহূর্তে গিয়ে আবেদন করার চেষ্টা করে। সেক্ষেত্রে অনেক সময় টেকনিক্যাল কারণে তাদের অ্যাপ্লিকেশনগুলো সুন্দরভাবে সম্পন্ন হয় না। তাই ডেডলাইনের মধ্যেই আপনাকে এই আবেদনটা করে ফেলতে হবে, হুইচ আর টিপিক্যালি বিটুইন অক্টোবর এন্ড ডিসেম্বর। এটা একটা অ্যাপ্রক্সিমেটলি বা টিপিক্যালি যেটা হয় যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই আবেদনটা সাবমিট করতে হয় আর কি। আমি যে কথাটা বলছিলাম যে ইউনিভার্সিটি ভেদে ভিন্ন হতে পারে, তো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই নর্মালি আপনার এই আবেদনটা বা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তারপরে স্টেপটা যদি দেখি আমরা, ফাইন্যান্সিয়াল এইড অ্যান্ড স্কলারশিপ। তো কথা হচ্ছে আমাদের যে ফাইন্যান্সিয়াল যেই ব্যাকআপ আছে কি নাই, এটা আমরা ভালো বলতে পারি। তো আপনাকে অবশ্যই উচ্চশিক্ষার জন্য একটা বড় অঙ্কের টাকা পয়সা খরচ করতে হয়, ঠিক না? তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ফাইন্যান্সিয়াল এইড এবং স্কলারশিপ সম্পর্কে আগে চিন্তা করতে হবে। তো রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল এইড অ্যান্ড স্কলারশিপ ওয়েল ইন অ্যাডভান্স। আপনাকে এই যে কোন ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে কি দিচ্ছে না, তারা এই ফাইন্যান্সিয়াল বা এই যে অর্থনৈতিক সাপোর্টটা আপনাকে দিবে কি দিবে না, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আগেই খুঁজতে হবে। আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছেন তাদের এই স্কলারশিপ পলিসিটা কি, এটা আপনাকে খুঁজে বের করতে হবে ওয়েবসাইট ঘেটে, তারপরে কারোর মাধ্যমে ইমেইল যোগাযোগের মাধ্যমে ফ্যাকাল্টি যারা থাকেন তাদের সাথে, অথবা আমরা বিস্তারিত পরে আরেকটা ভিডিওতে কথা বলবো কাদের সাথে এই বিষয়গুলো করেসপন্ড করতে হবে। তো বিষয়টা হচ্ছে আপনাকে আগে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে, ওয়েল ইন অ্যাডভান্স আগেই করতে হবে। কারণ আপনার যদি নির্দিষ্ট ডেডলাইন চলে যায় তাহলে কিন্তু আপনি সেটা আর পাবেন না। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আবেদন করেছেন ঠিক আছে, কিন্তু এই যে ইয়ার জন্য আপনার অর্থনৈতিক সাপোর্টের জন্য আপনার সেপারেট অ্যাপ্লিকেশন দিতে হয়। ওই যে আপনি ভর্তির জন্য যে আবেদনপত্র এটা দিয়েছেনই, আর আপনার স্কলারশিপের জন্য বা ফাইন্যান্সিয়াল এইডের জন্য আলাদা একটা ডেডলাইন দিবে, ঠিক আছে? অথবা এমন হইতে পারে যে এটা আপনার অ্যাপ্লিকেশন দেওয়ার পরে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে, এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাসের মধ্যে এটা হতে পারে যে আপনাকে সেপারেট একটা এই আবেদন আপনাকে করতে হইতে পারে, ঠিক আছে? তারপরে যাই পরবর্তী পদক্ষেপে, সেটা নোটিফিকেশন অ্যাকসেপ্টেন্স। তো কথা হচ্ছে যে আমরা এই যে আপনাকে ইউনিভার্সিটির এই সমস্ত রিকোয়ারমেন্ট, আমি যে পদক্ষেপগুলো আলোচনা করেছি, আপনার রিসার্চ অ্যানালাইসিস থেকে শুরু করে আপনার ডকুমেন্টস রেডি করা, তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করা,
এবং স্কলারশিপ আছে কি নাই, বা ফাইন্যান্সিয়াল এইড কি দিবে না ইউনিভার্সিটিগুলো, এই সমস্ত কাজ করার পরে আপনার যখন আবেদনটা সম্পূর্ণ থাকে, তারপরে ইউনিভার্সিটিগুলো আপনাকে একটা মেসেজ করবে, একটা ইমেল পাঠাবে যে আপনার আসলে যে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন সেটার জন্য আপনি অ্যাকসেপ্টেড হয়েছেন কি হন নাই। তো এটাকেই বলছি যে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। তো নোটিফিকেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো জেনারেলি সেন্ড আউট অ্যাডমিশন ডিসিশনস বিটুইন ফেব্রুয়ারি অ্যান্ড এপ্রিল। তো ইউনিভার্সিটিগুলো কি করে যে আপনার ওই আপনি যে আবেদন করেছেন এটা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনাকে জানিয়ে দেবে। বুঝতে পারছেন কিনা? যে আপনারা আগস্ট সেপ্টেম্বর আপনারা হচ্ছে ওই সার্কুলারগুলো দেখবেন এর আগের বছরের, যে মানে ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লিকেশন ওপেন করছে কিনা। তারপরে যেটা হবে যে আপনার অক্টোবর নভেম্বর ওই দিকে আপনার একটু রিসার্চ করতে হবে যে আপনার স্কলারশিপের জন্য কি অবস্থা, আলাদা কোনো অ্যাপ্লিকেশন করতে হবে কিনা। তারপরে আপনার অ্যাপ্লিকেশন যখন কমপ্লিট হবে বা অ্যাপ্লিকেশনটা যখন আপনি সবকিছু কমপ্লিট করে ফেলছেন, তখন ইউনিভার্সিটির কাজ আপনাকে যাচাই বাছাই করে আপনাকে জানাবে যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে কি হয় নাই। আর এটা নর্মালি হয় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। সুতরাং আপনারা যারা আমার সাথে ছিলেন সবাইকে বলবো যে যারা উচ্চশিক্ষার জন্য চিন্তা করছেন, তো এই পদক্ষেপগুলো আপনাকে নিতেই হবে, এই কাজগুলো আপনাকে করতেই হবে। সুতরাং ওয়েল ইন অ্যাডভান্স যদি কাজগুলো করতে পারেন, একটু আগে আগে যদি শেষ করতে পারেন, ডকুমেন্টগুলো রেডি করতে পারেন, তারপরে হচ্ছে নিজের যে আইএলটিএস যদি আপনার পরীক্ষা দেওয়া লাগে, এই পরীক্ষাটা যদি আগে দিয়ে দেন, আপনার অন্যান্য যে কাজগুলো এগুলো যদি আগে করে ফেলেন, তাহলে দেখা যাবে যে আপনারা অনেকটাই এগিয়ে আছেন। তো আমরা আইএলটিএস নিয়ে আরো অনেকগুলো কথা বলবো, এই আজকে খুব বিস্তারিত আলোচনা আসে নাই যে আইএলটিএস বা জিআরই কোনটা দিতে হবে বা কিভাবে দিতে হবে, এটা কেন দরকার, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব একদিন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করছি এবিসি লার্নিং এর সাথে থাকবেন। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেওয়া মাত্র যদি পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আমাদের বেল আইকনটি টিপে রাখতে হবে। পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলো ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।